আসসালামু আলাইকুম। জাপানে আসার পর আজকে আমার ফার্স্ট উইকেন্ড। শনি রবি অফ জাপানে। ইভেন এটা আমাদের মিডল ইস্ট বাদ দিলে বাকি সব দেশেই ম্যাক্সিমাম দেশেই শনি রবি অফ, এটা আমরা সবাই জানি। সকালে ঘুম থেকে উঠে আজকে সকালে কোনো খাবারের রুলস ছিল না আমার এই ট্রেনিং সেন্টারে। দেন নিচে একজন টিচার ছিল জাপানিজ, তাকে জিজ্ঞাসা করলাম যে আশেপাশে কোথাও কেএফসি, ম্যাকডোনাল্ডস অথবা ডোমিনোস আছে কিনা, কারণ চিকেন ফ্রাই খুব খাইতে মন চাচ্ছিল। কারণ বাকি যে কারি খাবারগুলো বাংলাদেশের ঝাল টাইপের যেগুলো, এগুলো তো পাওয়া সম্ভব না, তাই ভাবলাম যদি একটু চিকেন ফ্রাই খাইতে পারি অ্যাটলিস্ট বাংলাদেশের স্বাদ কিছুটা হলেও পাওয়া যাবে। ওনাকে জিজ্ঞেস করার পর উনি দেখায় দিল, তারপর নিজেরা গুগলে সার্চ করলাম। যাওয়ার পথে এই যে দেখেন ড্রেন দেখতে পাচ্ছিলাম, এটা আমি এর আগেও অনেকবার জাপানে এইসব ভিডিওগুলো শুধু ইউটিউবেই দেখছি, এখন নিজে দেখতেছি পানিগুলো কত পরিষ্কার। দেন আমরা এখানে যে পিয়াগো সব থেকে বড় সুপার মার্কেট, এটা অনেক বড়, মানে অনেক বড়, এটা বলার অপেক্ষা রাখে না যে এটা কত বড়। দেখতে পাচ্ছেন এখানে একটা কর্নার আছে যেটাকে দাইসো বলে। দাইসোতে ম্যাক্সিমাম পণ্য 100 টাকার মধ্যে, মানে 100 ইয়েনের মধ্যে। আর এই পাশে পিয়াগোতে আপনার A to Z যা লাগবে সব আছে, এক্সেপ্ট ফার্নিচার, এখানে আর সব কিছু আছে। এটা ক্রস করতে করতে ভাবতেছিলাম এত পরিমাণ সকালে ক্ষুধা লাগছে, সকালে ঠিক মতো কেউ খাইও নাই আমরা, যে বাইরে কোথাও খাওয়া দাওয়া করব, কারণ একই খাবার খাচ্ছি বেশ 8-9 দিন হয়ে গেছে। দেন যেতে যেতে ভাবতেছিলাম যে ম্যাকডোনাল্ডসের ঠিক রাস্তায় যাচ্ছি কি না। বেশ দূর থেকে ম্যাকডোনাল্ডসের সাইনটা দেখেই বুঝতে পারলাম যে না, ঠিক দিকেই যাচ্ছি। কিন্তু যতই ঠিক দিকে যাই কিছু কনফিউজ আছে, কারণ এটা জাপান, অন্য সব জায়গার মতো না। এখানে আসলে সবার প্রথমে আমাদের যে জিনিসটা হচ্ছিল এন্ট্রি গেট কোনটা, কারণ এখানে কোনো এন্ট্রি এক্সিট লেখা ছিল না। এই যে আমার একটা ছোট ভাই, ও ফার্স্টে এখানে গিয়ে ও উল্টা দিকে ঠেলা দিয়ে বলতেছে ভাই এইটা লক করা, চলেন আমরা অন্য পাশ থেকে যাই। পরে দেখলাম যে না, আসলে ওইখান থেকেই যাইতে হবে। এখন আমরা ভিতরে আসি ম্যাকডোনাল্ডসের, বাট কি অর্ডার করবো বুঝতেছিলাম না। দেন উনি হেল্প করলো, কাউন্টারে যে ছিল। আমরা ওরা দুইজন কফি নিছিল আর আমি আর আমার সাথে একজন, আমরা কোক নিয়েছিলাম, সাথে চিকেন নাগেট টাইপের একটা জিনিস নিলাম, বার্গার নিলাম। এই টুকটাক বসে খাওয়া দাওয়া করতেছি আর কিছু প্ল্যান করতেছিলাম, কারণ এখানে আমরা থাকবো আর সর্বোচ্চ 20 দিনের মতো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। তারপর আমরা কোম্পানিতে যাব। দেন আমাদের প্ল্যান কি হবে না হবে এই সব ভাবতেছিলাম। এর মাঝখানে আমি ফোনটা এক সাইডে রাখলাম, ভাবলাম যত সময় খাওয়া দাওয়া করি অত সময় ভিডিওটা চলুক। এই আর কি। জায়গাটা আসলেই খুব সুন্দর ছিল, এটা একেবারে মেন রাস্তার সাথে আর কি। সো আমাদের পিছন থেকে জাস্ট আমি যে বসাই, যে হলুদ গেঞ্জি পরা, আমার পিছন থেকেই গাড়ি টাড়ি যাচ্ছিল। আর আমার বাম পাশে যে বসা ছেলেটা, ওর পিছন সাইডে কালো জ্যাকেট পরা খুব সুন্দর একটা গাছ ছিল, যেটাকে ওরা বলে সাকুরা। এবং ওইটার ভিউটা অন্যরকম সুন্দর লাগতেছিল, যেটা বলে বোঝাতে পারবো না। ওটা বাই মিস্টেক আমার ছবি তুলতে খেয়াল ছিল না। দেন আমরা বিভিন্ন জিনিস নিয়ে আলাপ করতেছিলাম। আমরা 4টা বার্গার নিলাম, 2টা কোক নিলাম, 2টা কফি নিলাম, আর নাগেট টাইপের একটা ছিল, ওইটা 15 পিস ছিল। সব মিলায়া 2টা এক্সট্রা সস নিলাম। সব মিলায় আমার খরচ পড়ছিল 1980 টাকা। তো এক একজন 500 টাকা করে। আই থিঙ্ক জাপানের সাথে যদি কম্পেয়ার করি, জাপানের লাইফস্টাইলের সাথে কম্পেয়ার করলে এটা গুড এনাফ, এটা বেশ চিপ আমি বলবো। হ্যাঁ, অবশ্যই সব থেকে চিপ বার্গারটাই আমরা নিছি। এই বার্গারটা ছিল ভ্যাট সহ 180 ইয়েন ছিল। আর কোল্ড ড্রিঙ্কসগুলো ছিল 120 টাকা করে। আর 15 পিসের যে নাগেটের মতো যেটা, ওটা নিছিল 740 টাকা মেবি। আর টোটাল এই সব কিছুর উপর ব্যাট ছিল 200 সামথিং। সো ওই হিসাব করলে জাপানে এসে অনেক দিন পর একটা অন্যরকম টেস্ট পাইছি। হ্যাঁ, তবে বাংলাদেশের যে কেএফসি, ডোমিনোস, ওইটার মতো ফ্লেভার পাইনি, বাট আলহামদুলিল্লাহ যা পাইছি সেটার জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছিল। এবার আসি, আমাকে কেউ কেউ জিজ্ঞাসা করছিল যে আমি জাপানে জব ভিসায় আসার পরেও কেন 1 মাস ট্রেনিং সেন্টারে থাকতেছি। আসলে জাপানে এখন যারাই আসবে টিআইটিপি ভিসায়, এটা জাপানের রুলস যে এখানে আসার পর আপনাকে 1 মাস যে কোনো একটা স্কুলে থাকতে হবে। যেমন আমাদের এটার নাম হচ্ছে ওয়াকাবা স্কুল। সো এক একটার এক এক রকম আসলে রুলস থাকে, বাট 1 মাস আপনাকে থাকতেই হবে। আপনি যদি জব ভিসায় আসেন টিআইটিপি ভিসাতে, ওরা আপনাকে 1 মাস জাপানের রুলস শিখাবে। ইভেন আপনি বাংলাদেশে কতদূর পড়াশোনা করছেন এই জিনিসগুলো চেক করতে থাকবে। তারপর জাপানের যে আরও আউটসাইডের অনেক ধরনের রুলস আছে, যেটা বাংলাদেশে থাকতে হয়তো আমরা শিখতে পারি নাই। হ্যাঁ, আমি বলবো পার্সোনালি, আমরা যেই ট্রেনিং সেন্টার থেকে আসছি এখানে অনেক কিছু আমরা শিখতে পারছি, কারণ এখানে ইভেন জাপানিজরাই সবসময় থাকে ঢাকাতে।
আমাদের ওই ট্রেনিং সেন্টারে। বাট বাকি অন্য যেসব ট্রেনিং সেন্টারগুলোতে বাংলাদেশিরাই পরিচালনা করে। আমাদের ওখানে বাংলাদেশিও আছে, আমাদের জাপানিজ বসও আছে, জাপানিজ টিচার আছে, যার জন্য আমরা অনেক কিছু অনেক কাছ থেকে দেখতে পারছি, শিখতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। তো এই জিনিসগুলাই এইখানে আবার রিচেক হয়। এবং আপনার এখানে জাইরো কার্ড যেটা হয়, রেসিডেন্ট কার্ড, এটা ওরা আপনার কাছ থেকে রেখে দিবে, যেটা আপনি এয়ারপোর্ট থেকেই কালেক্ট করবেন, যাতে করে আপনি বাইরে বেরোতে না পারেন। হ্যাঁ, তবে অফ ডে যেটা থাকে, এই অফ ডেতে আপনি 3 ঘন্টার জন্য ওরা আপনাকে দিবে এই কার্ডটা, সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এর মধ্যে আপনাকে আবার ব্যাক করে দেন জাইরো কার্ডটা ওদের কাছে ফেরত দিতে হবে। জাইরো কার্ড মিনস রেসিডেন্ট কার্ড বা ওয়ার্ক পারমিট যেটাই আপনি বলেন। এই তো সব কিছু বেশ। আরও আলাপ আলোচনা কোম্পানিতে গিয়ে আসলে কি হবে না হবে, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেটা থাকে। হ্যাঁ, আমরা শিখছি, বাট অনলি জাস্ট বেসিকটা শিখছি, এটা কখনোই গুড এনাফ হতে পারে না। জাস্ট হাই হ্যালো কেমন আছেন এই টাইপেরই জিনিসপত্র, কিন্তু কাজের জায়গার কনভারসেশন সবসময় দৈনন্দিন কনভারসেশনের থেকে আলাদা হয়। এটা নিয়ে বেশ একটু প্যারা খাইতে হবে শুরুর দিকে, এটা আমরা মানছিলাম। আরেকটা জিনিস, প্রতিদিন চিন্তা করি 8 ঘন্টা ক্লাস হয় আমাদের, প্রতিটা ক্লাস 2 ঘন্টা করে, 4টা ক্লাস হয়। প্রথমে 2টা ক্লাসের মাঝখানে 15 মিনিট ব্রেক, দেন 1 ঘন্টা লাঞ্চ টাইম, দেন আবার সেম ওয়েতে আরও 2টা ক্লাস। সো দেখা যায় যতই ক্লাস করি নিজের একটু পড়াশোনার দরকার অবশ্যই, কিন্তু ওই যে একটা আমাদের সমস্যা, যেটা আমি জানি না অন্য কার কী সমস্যা, আমার যেটা সমস্যা, কালকে করব কালকে করব, কালকের থেকে পড়বো। স্কুলে থাকতেও যেটা হয়েছে, ভার্সিটি কলেজ লাইফেও একই অবস্থা, ইভেন এখানে এসেও সেই একই সিন। আমার পিছনে যে এখন দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মেইন রোড, এখান থেকেই আসলে এই যে গাড়ি আসা যাওয়া করতেছে। বাট প্লেসটা, হ্যাঁ সত্যি এটা অসাধারণ ছিল। খাবার অলমোস্ট আমাদের শেষের দিকে, কিন্তু আমরা উঠতেছিলাম না অন্য একটা ভয়টা কি, এটা জাপান, ওদের আপনি যখনই ডাস্টবিনে কোনো কিছু ফেলবেন, সব কিছু আলাদা আলাদা ফেলার একটা ইনস্ট্রাকশন থাকে সব সময়। যেমন প্লাস্টিক আলাদা, কাগজের জিনিস আলাদা, ক্যান আলাদা, বোতলের মুখ আলাদা, পাইপ আলাদা, সব কিছুর জন্য আলাদা আলাদা রুলস। এখন আমরা ভাবতেছিলাম যে কোনটা কোন জায়গায় ফেলবো। আমি এখন ফোনটা যেটার উপর রেখে ভিডিও করতেছি, এইটা ওয়ান কাইন্ড অফ ডাস্টবিন, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, কিন্তু আমরা ফুলফিল সব কিছু বুঝতে পারতেছিলাম না, কারণ অতটা ক্লিয়ার করা ছিল না। এখন এ ওরে ঠেলতেছে, ও আমারে ঠেলে, আমি আরেকজনরে ঠেলি, এভাবেই চলতেছিল। আর ভাবতেছিলাম কিভাবে কি করা যায়, ভিতরে গিয়ে যে কাউকে ডাক দিব যে এইটা আমাদেরকে শিখান। হ্যাঁ, আমরা অনেকটা শিখছি, বাট এইখানের জিনিসটা একটু অন্যরকম লাগতেছিল। অনেক ধরনের কাগজপত্র জমা হয়ে গেছে, ময়লা জমা হয়ে গেছে, কোনটা কোথায় ফেলবো বুঝতেছিলাম না। যাই হোক, অবশেষে আর কি একজনের মোটামুটি আর কি সে সাহস করছে, সে ভিতরে যাবে, ভিতরে গিয়ে বলবে। আমাদের 12টার মধ্যে অলরেডি ব্যাক করতে হবে, কারণ বারবার এই জন্য সবাই ঘড়ি দেখতেছে। 11টা 9 10 মেবি বেজে গেছে এখনও। তারপর যাই হোক, সব কিছু ক্লিয়ার করলাম, কে যাবে ভিতরে। ও বেশ সাহস করলো যে হ্যাঁ আমি যাচ্ছি, আমি গিয়ে একজনকে ডেকে আনবো। তারপর শেষ মুহূর্তে আবার একটু নাটক করলো, কে যাবে না যাবে, কাহিনী চলতেছিল। যাই হোক, ওটা আমরা ভালোভাবেই শেষ করলাম। একজন এসে খুবই পোলাইটলি আমাদেরকে সব কিছু দেখালো। আসার পথে এই যে বড় সুপার মার্কেটটা দেখছিলাম, এইখানে আগের দিন একটা খাবার দেখছিলাম, এটা আবার কেনার জন্য এখানে গেলাম, কিন্তু ওইটা পাচ্ছিলাম না। একটা ফিশ ফ্রাই, দামও অনেক কম ছিল, কিন্তু আজকে গিয়ে ওটা আর পাইনি, ওই সেকশনটা খালি ছিল। এখানে ম্যাক্সিমাম খাবারগুলো আসলে ইনস্ট্যান্ট খাবার, আপনি জাস্ট নেবেন, খাবেন, শেষ। এই যে আমার সাথের একজন কলিগ, ও মাঝখানে আসলো। এই গেমটা আপনারা অনেকেই জানেন এটা কী ধরনের গেম। আমি আসলে ফার্স্ট টাইম চোখের সামনে দেখতেছি, আগে টিভিতে দেখছি এই সেই। প্রথমবারও 100 টাকা দিছে, কিন্তু কোনো কিছু বোঝার আগেই ওর খেলা শেষ হয়ে গেছে, ও নিজেই অবাক হয়ে গেল যে কীভাবে কী হইলো। তারপর আমরা কনভিন্স করলাম আরেকবার চেষ্টা করো, এবার যদি কিছু হয়। দেন ওকে ফার্স্টে রাজি হয় না, পরে আবার 100 টাকা দিয়ে আবার শুরু করলো। এবার কিছুটা বুঝতে পারছে, কিন্তু ওই যে কপাল খারাপ, এই জিনিসটা আমার মনে হয় স্কিলের থেকে লাকের উপরে বেশি ডিপেন্ড করে। তো 200 টাকা জাস্ট 2-3 সেকেন্ডে শেষ হয়ে গেল। ভিডিওটা শেষ করবো একটা জিনিস দেখিয়ে। এই মহিলাটা আমাদেরকে দেখে আমাদের দাঁড়াতে বললো, আমাদের সাথে কথা বললো। উনি বলতেছিল ওনার বয়স 89 বছর। দেখেন উনি এখনও কাজ করতেছে। সো দিস ইজ জাপান, নতুন করে বলার কিছু নাই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।